নমস্কার, আমি গিরিজ লাইব্রেরির প্রপারেটর প্রশান্ত চক্রবর্তী বলছি। আসন্ন ৪৯তম কলকাতা বইমেলায় আমাদের প্রকাশিত বেশ কিছু নতুন বই এর আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম। আজকে আরও বেশ কিছু নতুন বই নিয়ে এসেছি। তার মধ্যে অন্যতম হল হনুমান অবতার বাবা নিমকরণী বা নিপকরণী। গত বছর বইমেলায় অনেকে এসে বাবা নিমকরণীর ওপর বই চেয়েছিলেন, তো আমারও খুব আগ্রহ হলো। আমি খোঁজ খবর নিলাম যে নিমকরণী বাবার আশ্রমটা কোথায়। তো আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে নৈনিতালের কাছে কাঁইচি ধামে ওনার মেন কর্মক্ষেত্র। তো আমি কাঁইচি ধাম যাওয়ার খুব চেষ্টা করলাম। এর মধ্যেই শুনলাম যে কাঁইচি ধামে গেলেও মানে কাঁইচি ধামে ওনার আশ্রম থাকলেও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওনার আশ্রম আছে এবং ওনার সমাধিটা হয়েছিল বৃন্দাবনে, এবং বৃন্দাবনে ওনার সমাধি মন্দিরও আছে। তা আমি সঙ্গে সঙ্গে স্থির করলাম যে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে ওনার সমাধি মন্দির দর্শন করব। তা বৃন্দাবনে গিয়ে সমাধি মন্দির দর্শন করে আমি সপরিবারে গিয়েছিলাম বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে ওনার সমাধি মন্দির দর্শন করে আমার ভীষণ ভালো লাগলো, এবং তখন জানলাম যে আমরা বাঙালিরা খুব কম মানুষ ওনার সম্বন্ধে জানি, কেননা বাংলায় সেভাবে ওনার ওপর বই নেই। তখনই চিন্তা করলাম বাঙালিদের মধ্যে ওনার সম্বন্ধে প্রচার করতে হবে। তো আমি প্রথমে লেখকের সন্ধান করলাম যিনি নিমকরণী বাবা সম্বন্ধে খুব আগ্রহী এবং জানেন, কিন্তু সেরকম লেখক পেলাম না। তারপর একজন লেখক লিখতে রাজি হলেন, কিন্তু তার লেখাটা পাওয়ার পরে আমার খুব একটা লেখাটা ভালো লাগলো না। এর মধ্যেই ফেসবুকে একদিন প্রণয় সেন বলে একটি ছেলে, ভীষণ আধ্যাত্মিক মানসিকতার, ও মাঝে মাঝে বিভিন্ন পোস্ট দেয়, লেখা আমার নজরে পড়লো নিমকরণী বাবার উপর। তা প্রণয় আমার স্নেহভাজন, আমি প্রণয়কে ফোন করলাম যে প্রণয়, তুমি তো নিমকরণী বাবার উপর একটা আর্টিকেল লিখেছো, দেখলাম আমার খুব ভালো লাগলো, তুমি কি একটা পূর্ণাঙ্গ বই লিখতে পারবে? ও তো খুব খুশি, কিন্তু বললো যে দেখুন আমাকে এত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। ও অ্যাকচুয়ালি মানে আধ্যাত্মিক স্থানগুলোতে ঘুরে বেড়ায় খুব, বিশেষ করে নর্মদা তীর। তো ও বললো যে ঠিক আছে আমি দেখছি। কদিন বাদেও আমাকে বললো যে দাদা এরকম আমি প্রচুর ইনফরমেশান আমার কাছে আসে, কিন্তু আমি তো অত লেখবার সময় পাবো না, আমি আমার একজন সাহায্যকারী লেখক চাই। তা আমার পরিচিত একটি মেয়ে আছে তৃষিতা গিরি, তো আমি তৃষিতার সঙ্গে কথা বলেছি, ও লিখতে খুব আগ্রহী, আমি আমার সমস্ত ইনফরমেশানগুলো ওকে দেবো, ও লিখবে এবং আশা করি আপনার পছন্দ হবে। আমার ঠিক আছে। তা তৃষিতা লিখলো, তৃষিতার লেখাটা আমার খুব ভালো লাগলো। তারপরে আমরা এই বই প্রকাশ করলাম। বাঙালিরা ভীষণভাবে আগ্রহী, কিন্তু বাংলায় সেভাবে নিমকরণী বাবার ওপর বই আমরা এর আগে পাইনি। আশা করি এই বইয়ের মাধ্যমে নিমকরণী বাবা সম্বন্ধে মানুষ জানতে পারবেন এবং তারা আগ্রহী হবেন, এই আশা রাখছি। এটাই আমাদের প্রথম বাংলায় নিমকরণী বাবার ওপর পূর্ণাঙ্গ বই। এর আগে কখনোই এরকম বই হয়নি। এরপরে আসছি কেদারনাথ থেকে রামেশ্বরম। কেদারনাথ থেকে রামেশ্বরম একই সরলরেখায় 7টা শিবলিঙ্গ রয়েছে। কেন রয়েছে তার আধ্যাত্মিক ব্যাখ্যা এই বইটাতে আপনারা পাবেন। ডক্টর সমুদ্র বসু ইদানিং যারা লিখছেন আধ্যাত্মিক সাহিত্য, তাদের মধ্যে সমুদ্র বসু অন্যতম। গবেষণাধর্মী লেখা ওনার, প্রচুর খেটে খুঁটে এই বইটা লিখেছেন। গত বছর কলকাতা বইমেলায় ওনার সঙ্গে আমার প্রথম আলাপ। তা আমি ওনাকে লিখবার কথা বলেছিলাম, উনি একদিন এলেন, এসে বললেন যে দাদা এরকম সাপ্তাহিক বর্তমানে একটা আমার ছোট আর্টিকেল বেরিয়েছিল,
কিন্তু সেখানে তো সব কথা বলা যায় না স্বল্প পরিসরে। আমি একটা পূর্ণাঙ্গ বই লিখতে চাই, আপনি যদি অনুমতি দেন। আমার ঠিক আছে, লিখুন। তারই ফলশ্রুতিতে বর্তমানে এই বই আপনারা পড়বেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এরপরে একটা অন্য ধরনের বই, দৈত্যশ্রেষ্ঠ প্রহ্লাদ। মহাবতার নরসিংহ বলে একটা সিনেমা বেরিয়েছিল, আমি দেখতে গিয়েছিলাম। দেখি মানে সেখানে প্রহ্লাদ চরিত্রটা এত ভালো লাগলো, আমার তখন মনে হলো যে সত্যি আমরা অনেকেই প্রহ্লাদ সম্বন্ধে সেরকম কিছু জানি না। এবং সবচেয়ে বড় ব্যাপার যে ওখানে অল্প বয়সী অনেক ছেলে মেয়ে তারাও অত্যন্ত আগ্রহ নিয়ে এই ছবিটা দেখেছে, আমি দেখলাম। তো তখনই আমি ভাবলাম যে প্রহ্লাদের উপর একটা কাজ করা যেতে পারে। তো আমি নিতাই মল্লিক, যিনি পুলিশের ডিআইজি ছিলেন একটা সময়, উনিও খুব পড়ুয়া মানুষ, ওনাকে বললাম। উনি বইটা সাদরে লিখতে আগ্রহী হলেন। তারই ফলশ্রুতিতে এই বই। এছাড়াও প্রহ্লাদ, শুধুমাত্র প্রহ্লাদ চরিত্র জানবার জন্য বহু লোক আমাদের কাছে আসেন, বইয়ের খোঁজ খবর করেন। আমাদের প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামীর 22 খণ্ডের যে ভাগবত, তার মধ্যে একটা খণ্ডে প্রহ্লাদ চরিত্র আছে। সেখানে মূল সংস্কৃত, টিকা, অন্বয়, অনুবাদ, ব্যাখ্যা। অনেকে প্রহ্লাদ চরিত্র না পেয়ে সেই বইটাও কিনে নিয়ে যান। তখন আমরা চিন্তা করলাম যে একটা সহজ সরলভাবে প্রহ্লাদ চরিত্র আমরা একটা প্রকাশ করি। তারই ফলশ্রুতিতে এই প্রহ্লাদ চরিত্র। আপনারা যারা আগ্রহী তারা এই বইটা দেখতে পারেন। বর্তমানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি, বৈষ্ণব ধর্মের একটা কিন্তু নতুন করে জাগরণ শুরু হয়েছে। বহু মানুষ বৈষ্ণব আধ্যাত্মিকতা নিয়ে বা বৈষ্ণব ধর্মটা নিয়ে ভালোভাবে জানতে চান। তা বৈষ্ণব ধর্মের যে মানে যারা মেইন প্রচার করেছিলেন, অনেকেই সেই প্রচারের বাইরে রয়ে গেছেন। তাদের সম্বন্ধে না জানলে বৈষ্ণব ধর্মটা কিভাবে প্রচারিত হলো, কিভাবে মানুষ বৈষ্ণব ধর্মে আকর্ষিত হলেন, কাদের দ্বারা আকর্ষিত হলেন, কেন আকর্ষিত হলেন, সেগুলো জানা যায় যদি তাদের জীবন ও সাধনাটা জানা যায়। তাই আমরা ঠিক করেছি এই বৈষ্ণব মহাজীবন আমরা প্রকাশ করব। বেশ কয়েকটা খণ্ডে আমাদের যত বৈষ্ণব সাধক ছিলেন তাদের নিয়ে এই বইটা হবে। এরকম বই এর আগে হয়েছে বলে আমার জানা নেই। তো যাই হোক, এই কাজটা করে খুব তৃপ্তি পেয়েছি। বহু বৈষ্ণব সাধক আছেন যাদের সম্বন্ধে এই বইতে রয়েছে। এর পরবর্তী খণ্ডতে আরও লেখা চলছে। আশা করি কয়েক মাস বাদে পরবর্তী খণ্ড প্রকাশ হবে। এই খণ্ডে কারা কারা আছেন আমি তাদের সম্বন্ধে একটু বলছি। মাধবেন্দ্র পুরী, অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, গঙ্গাদাস পণ্ডিত, ঈশ্বর পুরী, কেশব ভারতী, জগন্নাথ মিশ্র, মুরারি গুপ্ত, মুকুন্দ দত্ত, পরমানন্দ পুরী, গদাধর পণ্ডিত, দামোদর পণ্ডিত, জগদানন্দ পণ্ডিত, চন্দ্রশেখর আচার্যরত্ন, স্বরূপ দামোদর, শিবানন্দ সেন, রাঘব পণ্ডিত, শ্রীধর ঠাকুর, কেশব ছত্রী, ঈশান ঠাকুর, গোবিন্দ। এই রকম এদের কথা পড়তে পড়তে সত্যিই ভাবলাম যে আমরা বৈষ্ণব ধর্ম সম্বন্ধে যতটুকু জানি এদের মাধ্যমেই তো জেনেছিলাম, অথচ এদের কথা, এদের ত্যাগ তিতিক্ষা কেউ সেভাবে জানতে পারেনি। এদের না জানলে বৈষ্ণব ধর্মকে পুরোপুরি অনুভব করা যায় না। সেই জন্যই আমাদের এই প্রয়াস। আপনারা যারা বৈষ্ণব ধর্ম সম্বন্ধে আগ্রহী তারা বইটা দেখতে পারেন। এরপর আসছি সৌব্রত সেনের আর একটা অত্যন্ত উল্লেখযোগ্য কাজ, সহজিয়া বৈষ্ণব সাধনা। সহজিয়া বৈষ্ণব সাধনার ব্যাপারটা কি আপনাদের বলি একটু। চৈতন্যদেবের লীলা সমাপনের পর 350 বছরেরও বেশি সময় ধরে বৃন্দাবন ও গৌরমণ্ডল তথা এই বাংলায়
গৌড়ীয় বৈষ্ণব ধর্মের পাশাপাশি সহজিয়া বৈষ্ণব সাধনার ধারা লক্ষণীয় একটা ব্যাপার। এদের কেউ চৈতন্যপ্রিয়, কেউ গৌর নাগরবাদী, কেউ গৌর বিষ্ণুপ্রিয়া উপাসক, আবার কেউ গদাই গৌরাঙ্গ তত্ত্ব বা রসরাজ সম্প্রদায়ের অংশ। আজও এইসব স্রোতের ধারাবাহিকতা বিদ্যমান। বাউল, বৈষ্ণব, ন্যাড়ানেড়ি, কর্তাভয়া, লালনশাহী মত, রসরাজ সাধনা, সখী সাধনা, মঞ্জরি সাধনা, এরকম কত কত না জানা অজানা বৈষ্ণব সাধনার ধারা রয়েছে। এই বইতে রয়েছে সহজিয়া বৈষ্ণব সাধনা ও সাধন পন্থার নানা দিক নিয়ে আলোচনা, বা সে নানা দিক সম্বন্ধে প্রচার করা হয়েছে। আপনারা যারা এই ব্যাপারে বিশদভাবে জানতে চান, আপনারা বইটা দেখতে পারেন। বাংলায় পাতঞ্জল যোগসূত্র বলতেই আমাদের প্রথম মনে আসে স্বামী বিবেকানন্দের পাতঞ্জল দর্শনের সহজ সরল ভাষ্য। তো কিন্তু বিবেকানন্দ অনেক হায়ার লেভেলে আলোচনা করেছেন। অনেকেই পাতঞ্জল অরিজিনাল বই তো ছেড়ে দিই, বিবেকানন্দের পাতঞ্জল দর্শনও অনেকে সঠিকভাবে অনুসরণ করতে পারেন না, কেন বিবেকানন্দ অনেক হাই স্কেলে থেকে লিখেছেন। যতই সহজ সরল ভাষায় চেষ্টা করুন, অনেক হাই স্কেলে। তখন আমরা চিন্তা করলাম যে একটা পাতঞ্জল দর্শন প্রকাশ করব। তা সেই ব্যাপারে স্বামী বিবেকানন্দের ভাবধারায় ভাবিত স্বামী বেদানন্দকে অনুরোধ করলাম লিখবার জন্য। উনি সানন্দে রাজি হলেন। উনি আমাদের হাউসের লেখক, প্রচুর বই লিখেছেন, প্রচুর উল্লেখযোগ্য বিখ্যাত বই লিখেছেন। তো ওনাকে বললাম যে মহারাজ একটা বই লিখুন না এই পাতঞ্জলের ওপর সহজ সরল ভাষ্যে। তখন মহারাজ এই পাতঞ্জল যোগসূত্র বইটা লেখেন। এবারে বইমেলায় যারা যোগসাধনা সম্বন্ধে আগ্রহী তারা এই বইটা দেখতে পারেন। শ্রীরামকৃষ্ণ নিয়ে তো বহু বই আজ পর্যন্ত লেখা হয়েছে। আমরা এবার একটা শ্রীরামকৃষ্ণ ভাবসাগরে নামে তপন মুখার্জির লেখা এই বইটা প্রকাশ করেছে। তাহলে কৈফিয়ত দিতে হয় যে শ্রীরামকৃষ্ণের ওপর এত বই প্রকাশ হয়েছে, এই বইটা আমরা কেন প্রকাশ করলাম, আবার আর একটা ভিড় বাড়ালাম কেন? না, এটা ভিড় বাড়ানো নয়। শ্রীরামকৃষ্ণের বহু গৃহী শিষ্য ছিলেন। সেই গৃহী শিষ্যদের কাছে শ্রীরামকৃষ্ণদেব কি বলেছিলেন, কিভাবে তাদেরকে গাইড করতেন, গৃহী শিষ্যদেরই বা কি অবদান ছিল শ্রীরামকৃষ্ণ প্রচারে, শ্রীরামকৃষ্ণ ধর্ম প্রচারে, সেগুলো আমরা অনেকেই সঠিকভাবে জানি না। এই লেখক বহু বই থেকে সেগুলো সংগ্রহ করে, বহু বিখ্যাত বই থেকে, অথেন্টিক বই থেকে সেগুলো সংগ্রহ করে ছোট ছোট আকারে এই বইটা লিখেছেন। ওনার প্রধান উদ্দেশ্য হচ্ছে বড় বড় বই পড়বার মতো এখন মানুষের হাতে সময় খুব কম। এছাড়াও রামকৃষ্ণদেব সম্বন্ধে অনেক লেখা লিখেছে। যারা স্বল্প পরিসরে শ্রীরামকৃষ্ণকে অনুভব করতে চান তারা এই শ্রীরামকৃষ্ণ ভাবসাগরে বইটা সংগ্রহ করতে পারেন। এবার আসছি একটা অদ্ভুত ব্যাপারে, অদ্ভুত ঘটনা নিয়ে আর কি। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি। প্রথম পড়লাম, আমার মাস্টারমশাই একটা বই দিয়েছিলেন, বিভূতিভূষণ রচনাবলী। তার মধ্যে মাস্টারমশাই আমাকে বললেন, তুমি দেবযান উপন্যাসটা পড়ো। তা আমি দেবযানটা পড়লাম, ভীষণ ভালো লাগলো। কোনোদিন ভাবিনি যে আমার পাবলিকেশন হাউস থেকে আমিও দেবযান প্রকাশ করব। তো দেবযান আমি আবার পড়লাম, প্রকাশের আগে আমি আবার পড়লাম। এবার নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে পেলাম। ইতিমধ্যে আমার উপনিষদ মোটামুটি ভালোভাবে পড়া হয়েছিল।
আমি দেখলাম, যেটা ছাত্রাবস্থায় বুঝতে পারিনি, যে বৃহদারণ্যক উপনিষদের মূল সুরটা এই দেবযানে রয়ে গেছে, আমার মনে হয়েছে। তো আমি ঠিক করলাম দেবযান প্রকাশ করব। কেন, এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অনেকেই প্রকাশ করে, আমারও খুব ইচ্ছে হলো। তো আমি এই দেবযান এবছর আমরা প্রকাশ করলাম। এইবার আর একটা ঘটনা বলি। আমার ছেলে প্রাঞ্জল, ও বিভিন্ন ছবি আঁকে, ইলাস্ট্রেশনের কাজ করে, আপনারা হয়তো কেউ কেউ জানেন। ও কভারের কাজ খুব একটা করেনি। এবার মনে হয় ওই পশ্চিমবঙ্গ সরকারের একটা সংস্থা থেকে সম্পূর্ণ বইয়ের ও ইলাস্ট্রেশন এবং কভারের কাজ করেছে। গত বছর ও ইলাস্ট্রেশনের কাজটা করেছিল পশ্চিমবঙ্গ সরকারের বইয়ে, শিশু কিশোর একাডেমি, কিন্তু কভারের কাজ করেনি। তা ওটা ছিল ওর প্রথম কভারের কাজ। তা ও আমার দেখা দেখি দেবযান পড়ে বলল যে বাবা, দেবযানের কভারটা আমি করব। তা আমি প্রথমে পাত্তা দিই, কেননা ও তো আমার হাউসে এর আগে কখনো কভার করেনি, আর কভার সম্বন্ধে ওর তেমন অভিজ্ঞতাও নেই। ও আর্টিস্ট হিসেবে ভালো, কিন্তু কভার সম্বন্ধে ওর তেমন অভিজ্ঞতা নেই, আমি জানতাম। আমি বললাম যে না না না, এই বইমেলার এই ব্যস্ততার মধ্যে তুমি কভার টভার করতে যেও না। ও বললো যে বাবা, এই যে বলছি একটা কারণ আছে। আমার কি? বললো যে দেবযান পড়বার পর আমি হঠাৎ রাতে একটা স্বপ্ন দেখলাম প্রচ্ছদের। তো আমি ছবিটা আঁকি, তোমার যদি পছন্দ হয় তুমি আমাকে অনুমতি দাও। ঠিক আছে, আঁকো। ও তারপর ছবিটা এঁকে দেখালো, আমার ভীষণ পছন্দ হলো। আশা করি আপনাদেরও ভীষণ পছন্দ হচ্ছে বা হবে যারা বইটা দেখবেন। তা আমাদের হাউসে করা ওর প্রথম প্রচ্ছদ হচ্ছে এই দেবযানের প্রচ্ছদ। দেবযান সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। পারলৌকিক জীবন সম্বন্ধে বা মৃত্যুর ওপারের জীবন সম্বন্ধে এই বইটাতে বর্ণনা করা হয়েছে। এটাকে উপন্যাস বলা হয়। আমার মনে হয়েছে বৃহদারণ্যক উপনিষদের ওপর নির্ভর করে এটা একটা অসম্ভব ভালো বই, এবং সহজ, যারা বৃহদারণ্যক উপনিষদ বুঝতেই পারবেন না তাদের কাছে এই বইটা খুব সহজ সরলভাবে প্রকাশিত হবে। সুতরাং আপনারা এই বইটা, যারা মানে জীবনের উপাস সম্বন্ধে যারা জানতে আগ্রহী, আশা করি তাদের কাছে এই বইটা ভালো লাগবে। নতুন করে এই বই সম্বন্ধে কিছু বলা নেই, এটা একটা কালজয়ী বই। আপনারা যারা এখনো পড়েননি তারা পড়তে পারেন, প্রাঞ্জলের কভারও দেখতে পারেন। প্রাঞ্জল এবছর আমাদের দ্বিতীয় আর একটা কভার, আমি ওকে কিছুতেই করতে দেব না। আমার ভীষণ আপত্তি ছিল। শ্রীচৈতন্য মহাজীবন বলে আমাদের একটা বই বেরোবে, এখন ছাপা চলছে, বইমেলা চলাকালেই বইটা বেরোবে, যার জন্য আজকে দেখাতে পারলাম না আপনাদের। শ্রীচৈতন্য মহাজীবন, ওতে আমাদের বাংলার বিখ্যাত বিখ্যাত বৈষ্ণব সাধক, লেখক, গবেষক, সাংবাদিক তারা লিখেছেন। কয়েকজনের নাম বলছি। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী আছেন, শ্রীজীব ন্যায়তীর্থ আছেন, ডক্টর অসিত বন্দ্যোপাধ্যায়, প্রতাপচন্দ্র চন্দ, আমাদের সঞ্জীব চট্টোপাধ্যায়, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, এরা সবাই লিখেছেন। আরও মানে এরকম বহু খ্যাতনামা লেখক লিখেছেন, সাধক লিখেছেন। তা সেই মানে তাদের লেখার সংগ্রহ, কিছু কিছু নতুন লেখা আছে, অনেক লেখা আমার পুরনো সংগৃহীত লেখা। এটা সম্পাদনা করেছেন শ্রী চৈতন্যময় নন্দ। প্রচুর মানে পরিশ্রম করে উনি ওই বইটা মানে সমস্ত ম্যাটার জোগাড় করেছেন, পুরনো লেখা জোগাড় করেছেন। তো ও যখন আমাকে
বললো যে না বাবা এটা আমি প্রচ্ছদ করব। আমি বললাম যে না না এটা হবে না, কারণ এটা একটা বিশাল বই, সেই বইয়ের প্রচ্ছদ কোনো নামি আর্টিস্ট দিয়ে করাবো। ও আমাকে বললো তুমি আমাকে একবার সুযোগ দিয়েই দেখো। আমি বললাম যে না না না, বা তোমার বিশেষ অভিজ্ঞতা নেই, এত বিখ্যাত একটা মানে বিখ্যাত মানুষজন নিয়ে, লেখকদের নিয়ে বই হচ্ছে, তাদের হাতে পৌঁছবে, তোমার মতো নতুন শিল্পীকে দিয়ে আমি এটা করাবো না। ও বললো নতুনরাই তো একদিন সুযোগ পায়, তুমি আমার একটু সুযোগ দিয়ে দেখো আমি পারি কি না, যদি না পারি তাহলে তুমি অন্য কোনো নামি আর্টিস্ট দিয়ে করিও। তো সেই প্রচ্ছদও করল। করার পর দেখলাম একদম নির্মোহ দৃষ্টিতে আমি বিচার করলাম যে কভারটা কেমন হয়েছে, তবু নিজের উপর ভরসা রাখতে পারলাম না। হাজার হলেও আমি তো বাবা, আমার হয়তো একটা দুর্বলতা থাকতে পারে। তো আমি তখন চৈতন্যময় বাবুকে কভারটা পাঠালাম, চৈতন্যবাবু দেখুন তো, প্রাঞ্জল করেছে বলি, কেননা চৈতন্যবাবুরও একটা সফট কর্নার থাকতে পারে। আমার দেখুন তো এই কভারটা কেমন হয়েছে, এটা কি ভালো লাগছে, বা এটা কি ফাইনাল করা যায়? চৈতন্যবাবু বললেন অসম্ভব ভালো হয়েছে, এটা একদম চৈতন্যের এই স্বপ্নালু মুখশ্রীটাই আমি মনে মনে কল্পনা করেছিলাম। আমি তখনও বললাম না যে কভারটা প্রাঞ্জল করেছে। তারপরে এই কদিন আগে ওনাকে বললাম যে কভারটা প্রাঞ্জল করেছে, উনি তো চোখ ঘুরে, বাবা প্রাঞ্জল এরকম কভার করেছে। তা সে বইটাও বইমেলা চলাকালে বেরোবে, আশা করি একটা খুব মূল্যবান দলিল হতে যাচ্ছে ওটা বইটা। শ্রীচৈতন্য মহাজীবন, সম্পাদনা করেছেন চৈতন্যময় নন্দ। ওনার সম্বন্ধে আর কি নতুন করে বলবো, আপনারা অনেকেই ওনাকে জানেন। এই বইটাতে কে কে লিখেছেন আমি কয়েকজনের মাত্র নাম বলছি। শ্রীমৎ ভক্তিবিলাস তীর্থ মহারাজ, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, স্বামী পূর্ণাত্মানন্দ, ভারত সেবাশ্রম সংঘের স্বামী নির্মলানন্দ, ডক্টর রাধা গোবিন্দনাথ, প্রমথনাথ তর্কভূষণ, ডক্টর শ্রীজীব ন্যায় তীর্থ, ভক্তি ভারতী বঙ্কিমচন্দ্র সেন, পণ্ডিত প্রবোধ জ্যোতির্ময় নন্দ, ডক্টর প্রমথনাথ বিশি, ডক্টর অমলেশ ত্রিপাঠী, ডক্টর প্রতাপচন্দ্র চন্দ্র, স্বামী রীতানন্দ, স্বামী আত্মবোধানন্দ, স্বামী বেদানন্দ, আদ্যাপীঠের ব্রহ্মচারিণী বেলাদেবী, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, নৃসিংহপ্রসাদ ভাদুরী, ডক্টর পদ্মশ্রী অমিতাভ চৌধুরী, সব এরকম বিখ্যাত বিখ্যাত লেখকদের লেখায় সমৃদ্ধ বইটা। আপনারা যারা মহাপ্রভুকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে চান তারা এই বইটা সংগ্রহ করবেন, আশা করি ভালো লাগবে। সংগ্রহ করতে পারেন বলছি না, সংগ্রহ করবেন, মহাপ্রভুকে নতুন দৃষ্টিভঙ্গিতে আপনারা অনুভব করতে পারবেন। নমস্কার, বইমেলায় দেখা হচ্ছে আবার। মনে রাখবেন আমাদের স্টল নাম্বার 255, 4 নম্বর গেট দিয়ে ঢুকে বাঁ দিকে, আর 5 নম্বর গেট দিয়ে ঢুকেই ডান দিকে। আপনারা আসবেন, আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।